বিশ্বের 40 দেশে ওমিক্রন, উদ্বেগ বাড়ছেই। পরীক্ষার কিট না থাকায় শনাক্তের জটিলতা, করোনায় সংক্রমণ কমলেও বেড়েছে দৈনিক মৃত্যু। নিরাপদ সড়ক আন্দোলনের রাজনৈতিক মদত দেওয়ার অভিযোগ ওবায়দুল কাদেরের। আন্দোলনের মাধ্যমেই খালেদাকে মুক্ত করার ঘোষণা মির্জা ফখরুলের। ঢাকায় শান্তি সম্মেলন শুরু, উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার তাগিদ বিশ্ব নেতৃবৃন্দের। কুয়েটে শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক সহ 9 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, বিচার দাবিতে মানববন্ধন। ঘন্টায় 88 কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, ভারতে ব্যাপক প্রস্তুতি, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। চট্টগ্রামে গেটম্যানের অবহেলায় ট্রেন, বাস, অটোরিকশা সংঘর্ষ, নিহত 3। নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে র্যাবের অভিযানে আটক 5। এবং ঢাকা টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সংগ্রহ 161 রান। তরুণদের পারফরমেন্সে খুশি পাপন, নিউজিল্যান্ড যেতে চান না সাকিব, বিসিবিকে চিঠি। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত জানাচ্ছি নিউজ 24 রাত 10টা সংবাদে। পুরো সংবাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা বিশ্বে যখন উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, তখন দেশে কিট সংকটে শুরু হয়নি জিনোম সিকোয়েন্স নির্ণয়ের কাজ। অথচ শুধুমাত্র বিদেশ ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সহ কয়েক দফা নির্দেশনা আটকে আছে স্বাস্থ্য সেবা বিভাগের কার্যক্রম। মৃত্যু ঝুঁকি কম থাকলেও সংক্রমণের গতি অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের কারণ হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় শনাক্তের মাত্র 10 দিনের মাথায় 30টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই প্রজাতি, যা নিয়ে চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশের দেশ ভারতেও শনাক্ত হয়েছে ওমিক্রনের অস্তিত্ব। করোনার নতুন এই প্রজাতি কতটা ভয়ঙ্কর তা এখনো স্পষ্ট নয়। উন্নত বিশ্বের অণুজীব বিজ্ঞানীরা তা নিয়ে গবেষণা করছেন। তবে দেশের বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার ফলাফলের দিকে না তাকিয়ে এখনই প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। প্রথম ভাগে বিদেশ থেকে আগতদের রাখতে হবে কড়া সতর্কতায়। ডেল্টার ইতিহাসটাই তাতে কিন্তু অনেক সময় লেগেছিল। উহানের যে ভ্যারাইটি সেটাতে সময়, ইউকে ভ্যারিয়েন্ট সেটাও সময় লেগেছিল, কিন্তু এটা সময় লাগেনি। তো সংক্রমণশীলতাটা বেশি, তার মানে এই সংক্রমণ করতে পারে। বাকি যে দুটি সন্দেহ আছে বা কথা উঠেছে যে একই ভিরুলেন্ট কিনা, মানে অর্থাৎ এর রোগের তীব্রতা বাড়াতে পারে কিনা, একজন মানুষের অক্সিজেনের প্রয়োজনীয়তা বাড়াবে কিনা, হাসপাতালে ভর্তি হতে হবে কিনা, অথবা মৃত্যুর ঝুঁকি, এটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি। এয়ারপোর্টেই একটু দ্রুততার সাথে টেস্ট করা হয়, যাতে যদি পজিটিভ হয় তাহলে আইসোলেশনে নেওয়া, আর যদি নেগেটিভ হয় তাহলে 2 সপ্তাহ প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা। দেশে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন প্রায় 2 শতাধিক মানুষ, যাদের বেশিরভাগের খোঁজ মেলেনি এখনো। আর ভাইরাসের জীবন রহস্য বা প্রজাতি চিনতে দরকার বিশেষ গবেষণা, জিনোম সিকোয়েন্সিং। এজন্য প্রয়োজনীয় উপাদান কিটের অভাবে ভুগছে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান BCS/IR। স্যাম্পল কম পাচ্ছি বা নাই বললে চলে, সেজন্য আমরা সেই কাজটা হাতে দিচ্ছি। সেটা অত্যন্ত দামি কিট, আপনার প্রায় প্রতি স্যাম্পলের জন্য 80,000 টাকা খরচ হয়। আমরা এখন ওয়েট করছি যে যদি মারাত্মক কোনো আকার ধারণ করে করোনা ভাইরাসের এদেশে, তাহলে অবশ্যই আমরা এই কিটও ব্যবহার করব, যে জিনোম সিকোয়েন্স করে আমরা তার রেজাল্ট আমরা অবশ্যই এজিসিআইডে জমা করবো। রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওমিক্রন ছড়িয়ে পড়া দেশ থেকে আপাতত বাংলাদেশে না আসতে যাত্রীদের নিরুৎসাহিত করেছে সরকার। সাউথ আফ্রিকার লোক যারা, তাদের ডিসকারেজ করবো আসতে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বিশ্বের প্রায় 40 দেশে ছড়িয়েছে ধরন ওমিক্রন। আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েক মাসে ইউরোপে মোট করোনার সংক্রমণের অর্ধেকেরই কারণ হতে পারে করোনার নতুন এই ধরন। যদিও আসার কথা পর্যন্ত এই ধরনের প্রাণহানি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন ভ্যারিয়েন্টটি অধিক সংক্রামক হলেও আতঙ্কের কিছু নেই। এদিকে ওমিক্রন মাথা ব্যথার নতুন কারণ হলেও এখনও ডেল্টায় বিপর্যস্ত অধিকাংশ দেশ। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনাতে নতুন করে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা কমেছে, তবে বেড়েছে মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে গত 24 ঘন্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন 176 জন আর করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন 6 জন। নতুন শনাক্ত হওয়া 176 জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন 15,77,246 জন আর মারা যাওয়া 6 জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন 27,995 জন। করোনাতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 162 জন। গত 24 ঘন্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে 16,223টি। করোনাতে রোগী শনাক্তের হার 1.7% আর এখন পর্যন্ত শনাক্তের হার 14.39%। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের মাঝে নেই কোনো সমন্বয়। দুটি গ্রুপে ভাগ হয়ে কেউ জানাচ্ছেন 9 দফা আর কেউ জানাচ্ছেন 11 দফা দাবি। এছাড়া আন্দোলনে যুক্ত হয়ে স্লোগান দেয়া শিক্ষার্থীদের কেউ কেউ জানেন না কেন তাদের আন্দোলন কিংবা কি তাদের দাবি। প্রশ্ন উঠছে পোশাক পরা শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়া সোহাগী সামিয়ার রাজনৈতিক পরিচয় নিয়েও। নাইমাল জিকর প্রতিবেদন। সড়ক দুর্ঘটনায় সহপাঠীদের মৃত্যুর পর নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে রামপুরা ব্রিজে মানববন্ধন করেন শিক্ষার্থীদের একাংশ। এ সময় সরকার ও পরিবহন মালিকদের অর্ধেক ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তারা। তাই তাদের 9 দফা দাবি মানতে নতুন কর্মসূচি দেওয়া হয়। আন্দোলনের প্রেক্ষিতে বলেছিল তারা হাফ পাস দিবে, 2 দিন যাওয়ার পর তারা হাফ পাস দেয় নাই। এই জন্য আমরা বলছি আমরা মুখের কথায় বিশ্বাস করি না। ভাই বোন রাস্তায় মারা যাবে না, আমরা এরকম একটা সড়ক ব্যবস্থা চাই। আমরা এটা শুধু সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা চাই। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আমরা লাশের প্রতীকী মিছিল করব। এরপরে 11 দফা দাবি নিয়ে একই স্থানে আসেন শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ, যাদের মধ্যে থাকা বেশ কিছু শিক্ষার্থী জানেন না কেন তাদের আন্দোলন বা তাদের দাবি কি। আমি বলতে পারবো না, সরি। যতদিন পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হবে আমাদের দাবিগুলো, ততদিন আমরা মাঠে থাকবো। হ্যাঁ, আমাদের 11 দফা দাবি, বাট আমরা ডিটেইলে সেটা বলতে পারছি না, অনেক বড়। এই আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থী সোহাগী সামিয়া বাম রাজনীতির সাথে যুক্ত, যা নিয়ে জন্ম নিয়েছে নতুন বিতর্ক। অকপটে স্বীকার করে সোহাগী বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে নয়, শিক্ষার্থীদের দাবি নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন তারা। আমি বুক ফুলিয়ে বলছি, আমি 2017 সাল থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট করি, আমি ঢাকা নগর দপ্তর সম্পাদক। প্রশ্ন হচ্ছে এটাই, আমি কোনো রাজনৈতিক ইস্যুকে এই আন্দোলনের মাঝে টেনে এনেছি কিনা। এদিকে নিরাপদ সড়ক গড়তে সকল প্রকার গণপরিবহনে চুক্তিভিত্তিক ইজারা বন্ধ সহ 20 দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ড্রেস দেখলে স্টুডেন্টদেরকে বাসে উঠতে দেওয়া হচ্ছে না এবং স্টুডেন্টরা তাদের ন্যায্য অধিকার হাফ ভাড়া গাড়িতে দিলে তাদেরকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামার সময় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে এ সময় গণপরিবহনে ভাড়ার নৈরাজ্য বন্ধে সরকারকে আরো শক্ত অবস্থানে যাওয়ার পরামর্শ দেয় এই সংস্থা। নাইমাল জিকর, নিউজ 24, ঢাকা। ছাত্র আন্দোলনের ভিডিও ফুটেজ দেখে উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের নয়, এটি একটি রাজনৈতিক দলের উস্কানি। শনিবার সকালে মানিক মে এভিনিউতে বিআরটি আয়োজিত সড়ক নিরাপত্তা এবং গণসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সময় যাচ্ছে, আন্দোলনটা ছাত্রছাত্রীরা যখন ফিরে যাচ্ছে, লেখাপড়া মনোনিবেশ করছে, ঠিক তখনই রাজনৈতিক উস্কানি দিয়ে তাদের মাঠে নামানো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেটা আমরা ভিডিও ফুটেজ নেওয়া উচিত, বিষয় তদন্ত করে যে ব্যবস্থা, যেভাবে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় দ্রুত বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি জানান। এদিকে লিভার সিরোসিস সহ নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে এখনো আগের মতোই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের সিসিইউতে আছেন বিএনপি চেয়ারপারসন। মারুফা রহমানের প্রতিবেদন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীর থেকে রক্তক্ষরণ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। সর্বশেষ গত মঙ্গলবার বড় ধরনের রক্তক্ষরণ হয়। চিকিৎসক ও হাসপাতাল সূত্রগুলো বলছে, থেমে থেমে এই রক্তক্ষরণ তার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এ পর্যন্ত তার 4 বার রক্তক্ষরণ হয়েছে।
এদিকে অসুস্থ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সহস্রাধিক ছাত্রদল নেতাকর্মী জড়ো হয়ে আবারও খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবি জানান। সমাবেশে অংশ নেন 90-এর গণ আন্দোলনের ছাত্র নেতা, ছাত্রদলের বিভিন্ন সময়ে নেতৃত্ব দেওয়া নেতারা। তারা বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পেয়েই সরকার তাকে সুস্থ হতে বাধা দিচ্ছে। ওই পুরনো ঢাকার জেলখানায় যে শ্রম প্রয়োজন করেছিল, আজকের এই সরকার প্রধান এবং সরকারি লোকজন এটা ধরা পড়ে যাবে বলি আজকে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হচ্ছে না। আদালত এবং সরকারের হুকুমের জন্য আমরা অপেক্ষা করব, নিঃসন্দেহে না। এই সরকারকে উৎখাত করব এবং আমাদের নেতৃত্ব চিকিৎসার ব্যবস্থা করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, বিদেশে না পাঠিয়ে বেগম জিয়াকে তিলে তিলে সচেতনভাবে হত্যা করা হচ্ছে। সরকারের কাছে বলতে চাই, আর বিলম্ব করবেন না, অবিলম্বে দেশের দিকে মুক্তি দিন এবং তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না বন্ধুগণ। আগামী দিনে রাজপথের আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি বাস্তবায়ন করা হবে বলেও ঘোষণা দেন উপস্থিত নেতাকর্মীরা। আজকে আমরা প্রস্তুত, সব রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দ্রব্যমূল্যের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকায় মানুষ খুব কষ্টে দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা দক্ষিণ জাতীয় পার্টি আয়োজিত বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন তেলের মূল্য বৃদ্ধির পর সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছে পরিবহন সংশ্লিষ্টরা, এতে কারো মাথা ব্যথা নেই। এসব সমস্যার সমাধান ও মানুষের কল্যাণের জন্য জাতীয় পার্টি ক্ষমতায় যেতে চায় বলেও জানান জিএম কাদের। অনেক জেলায় আওয়ামী লীগের অনেক নেতা আমাদের সঙ্গে যোগদান করছেন, বিএনপির অনেক নেতা, তারা হতাশাগ্রস্ত। তাদের দেশে তাদের নেতৃত্ব নিয়ে কর্নল যে কোনো সময় শুরু হতে পারে। কাজেই যারা তরুণ, যারা দেশ ও জাতির সেবা করতে চায়, তাদের জন্য জায়গা এখন একটাই আছে, সেটা হলো জাতীয় পার্টি। আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য চাই শান্তিপূর্ণ পৃথিবী। এমন অঙ্গীকারের মধ্য দিয়ে ঢাকায় শুরু হয়েছে 2 দিনের বিশ্ব শান্তি সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করে বিভেদ ভুলে শান্তির সপক্ষে ঐক্যবদ্ধ হতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। উদ্বোধনী দিনে শান্তিকে মানুষের অন্যতম মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেন অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা। শাহ আলী জয়ের প্রতিবেদন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ঢাকায় শুরু হয়েছে 2 দিনব্যাপী এই বিশ্ব শান্তি সম্মেলন। শান্তি রক্ষায় কাজ করা বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, শিল্পী, সাংবাদিক, রাজনীতিক সহ 50টি দেশের 90 জন প্রতিনিধি সশরীরে অথবা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন এই সম্মেলনে। Let us dream and dream for a better world for all. উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। বলেন, ক্ষুধা আর দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়তে শান্তির বিকল্প নেই। This is a vital as the SDGs also offer us a viable blueprint to help rebuild our societies back better, greener and more resilient from the pandemic. International norms, human rights, democracy, can they make the world more peaceful? প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিশ্বে শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। Nowadays, the world is facing with numerous challenges and conflicts. The COVID-19 pandemic exposed the weakness of our system. Unless we are united and ensure mutual peace and harmony, we will not be able to secure a safe and habitable world for our children and future generations, which is already grappling with adverse effect of climate change. রাষ্ট্রপতি বলেন, শান্তি ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সহিংসতা আর ভয় মুক্তির নিশ্চয়তা দেয়। বিভেদ ভুলে শান্তির সপক্ষে ঐক্যবদ্ধ হতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। For all the people of the world. শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুতে জড়িত সন্দেহে কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ 9 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণ বিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট এসব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার ঘোষণা করে। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘটনার সূত্রপাত গত 30 নভেম্বর মঙ্গলবার। ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন ছাত্র ক্যাম্পাসের রাস্তায় কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। পরে তারা অধ্যাপক ডক্টর সেলিমকে অনুসরণ করে তড়িৎ প্রকৌশল ভবনে শিক্ষকের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন। প্রায় 30 মিনিট পর তারা সেখান থেকে বের হয়ে যান। পরে অধ্যাপক সেলিম সেখান থেকে বের হয়ে বাসায় ফেরেন। বাসায় ফেরার পর তিনি ওয়াশরুমে ঢোকেন, কিন্তু দীর্ঘক্ষণ বাথরুম থেকে বের হতে দেরি হওয়ায় স্ত্রীর ডাকাডাকিতে সাড়া না দেয়ায় দরজা ভেঙে অচেতন অবস্থায় সেলিমকে পড়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ডক্টর সেলিমকে। এরপরই অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুকে কেন্দ্র করে কুয়েট ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, উচ্ছৃঙ্খল কিছু ছাত্রের অপমান, অবরুদ্ধ মানসিক নির্যাতনে অধ্যাপক সেলিমের মৃত্যু হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা না পর্যন্ত শিক্ষকরা সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন বলেও ঘোষণা দেন। এরপর দফায় দফায় সিন্ডিকেটের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে 13 ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। সবশেষ সিন্ডিকেট সভায় শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে প্রফেসর ডক্টর সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুতে অভিযুক্ত কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ 9 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণ বিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করার যে 1 নম্বর যে দাবিটা ছিল সাময়িক বহিষ্কার, এটা ফুলফিল হয়েছে। আমরা অবশ্যই শিক্ষক সমিতির পক্ষ থেকে এটা ইতিবাচক হিসাবে দেখছি, কিন্তু আমাদের যে মূল দাবিটা ছিল স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে অত্র বিশ্ববিদ্যালয় থেকে। টোটাল ব্যাপারগুলো নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর সদুত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। এদিকে কুয়েটের অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে কুষ্টিয়ায় তার গ্রামের বাড়ি বাসগ্রামে মানববন্ধন করেছে স্থানীয়রা। প্রফেসর ডক্টর ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। রোববার রাতে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার উপর দিয়ে অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। সরিয়ে নেওয়া হয়েছে অর্ধ লক্ষাধিক মানুষকে। ঘূর্ণিঝড়ের জেরে 75টি রেলযাত্রা বন্ধ রাখা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে গুমোট আবহাওয়া বিরাজ করছে, সাগর উত্তাল রয়েছে। পটুয়াখালী সহ উপকূলীয় জেলাগুলোতে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। শীত এবং বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তাই দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও দেশের অর্থনৈতিক মুক্তি সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে নেতৃত্ব দিয়েছেন আগামীতেও তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের 4 দিন ব্যাপী আয়োজনের শেষ দিনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভাপতি মতিয়া চৌধুরী বলেন, 2041 সালের মধ্যে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে নেতৃত্ব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে রাজনৈতিক চাপে অনেক সময় নত স্বীকার করলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় ন্যায় ও জনগণের পক্ষে থেকে অন্যায়ের বিপক্ষে লড়াই করে গেছে বলে জানান অনুষ্ঠানের বক্তারা। এত কিছু সম্ভব হয়েছিল কারণ খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। খালেদা জিয়াকে পুঁজি করে জনগণের সহানুভূতি অর্জনই তাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার বিকেলে নগর ভবনে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির 83তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলুর তাপস। অনুষ্ঠানে খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে রাজপথে হট্টগোল না করে রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করার কথা বলেন মাহবুবুল আলম হানিফ। স্বামী প্রবাসে নতুন করে সম্পর্ক আরেকজনের সাথে, বিয়ের চাপ দেওয়ায় সেই প্রেমিকের হাতে জীবন গেল খুশি বেগমের। সিলেটের ছাতকে একটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য এভাবে উন্মোচন করল অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তার করা হয়েছে একমাত্র আসামি মহিউদ্দিনকেও। চট্টগ্রামে রেলওয়ের গেটম্যানের অবহেলায় নিভে গেল 3 চোরের জীবন প্রদীপ। নিহতদের একজন মনির হোসেন মহানগর ট্রাফিক পুলিশ সদস্য। সকাল 11টার দিকে খুলশীর ঝাউতলা লেভেল ক্রসিংয়ে বাস, ডেমো ট্রেন, অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত 10 জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় বোমা তৈরির সরঞ্জাম সহ 5 জনকে আটক করা হয়। র্যাব জানায় বাড়িতে বোমা তৈরি করত জেএমবি সদস্যরা। ঘটনাস্থল থেকে আইডি বিস্ফোরক দ্রব্য ছাড়াও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নীলফামারীর প্রতিনিধি আব্দুর রশিদ শাহকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন ফখরুল ইসলাম। নীলফামারী মাঝপাড়া পুটিহারি এলাকার জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করছেন র্যাবের বোমা নিষ্ক্রিয় দল। শনিবার এই বাড়িতেই জেএমবির আস্তানা সন্দেহে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আইডি সদৃশ্য বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। এই সময় বাড়িটি থেকে একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় আরও 4 জনকে। জঙ্গি কার্যক্রমের সাথে সরাসরি সংশ্লিষ্ট এরকম 5 জনকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং প্রাথমিকভাবে আমরা অভিযান পরিচালনা করে এই 5 জনকে এখানে বিভিন্ন এলাকা থেকে, নীলফামারী সদরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি। র্যাব জানায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে। এখানে অভিযান পরিচালনা করে আমরা একটি শক্তিশালী আইডি আমরা শনাক্ত করতে সক্ষম হই। কতদিন যাবত তারা বোম তৈরি করছে, কি তাদের পরিকল্পনা, আমরা ব্রিফ করব। এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত 3টার দিকে বাড়িটি ঘেরাও করে রাখে র্যাব 13। এরপর র্যাব সদর দপ্তরের আভিযানিক দল শনিবার দুপুর নাগাদ ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালায়। ঘটনাস্থলে উপস্থিত ছিল স্থানীয় পুলিশও। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতের পাশে থাকতে হবে সরকারকে। শুধু তাই নয়, যোগ্যদের প্রাপ্য জায়গায় কাজের সুযোগ দিতে পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ব্র্যাক-ইন সেন্টারে যুব কর্মসংস্থান বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন সিপিডির গবেষকরা। এ সময় গবেষকরা বলেন, বাংলাদেশের শিক্ষিত তরুণদের মধ্যে বেশি পরিমাণে বেকার তৈরি হচ্ছে। অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী তাদের চাকরির নানা অভিজ্ঞতা তুলে ধরেন। বলেন, বেসরকারি খাতে চাকরির নিশ্চয়তা নেই বলেই তারা সরকারি চাকরিতে আগ্রহী হয়ে উঠছে। তবে বেসরকারি খাতের শীর্ষ কয়েকজন ব্যবসায়ী বলেন, তরুণদের উচিত নিজেকে যোগ্য করে গড়ে তোলা। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখার কথাও বলেন তারা। এছাড়া পুরো শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করার উপর জোর দেন গবেষকরা। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে অর্থায়নে পাবনার কাশীনাথপুরের মির্জাবাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়েছে। পাবনার কাশীনাথপুরের মির্জাবাড়ি সংলগ্ন বরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনি, শিশুরোগ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবা এবং শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। কুমিল্লায় অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা ও দ্বিতীয় পর্যায়ে প্রণোদনার CMSME ঋণ বিতরণ করা হয়েছে। কোভিড-19 কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত দ্বিতীয় পর্যায়ে প্রণোদনা প্যাকেজের আওতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে স্বচ্ছ প্রক্রিয়ায় ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংক কুমিল্লা অঞ্চল। শনিবার সকালে নগরীর ফান টাউনে অগ্রণী ব্যাংক লিমিটেডের মতবিনিময় সভায় মিট দ্য ক্লায়েন্টস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। এবারে ক্লেমনের সৌজন্যে খেলার খবর জানতে চলে যাচ্ছে আমাদের আরেকটি স্টুডিওতে সহকর্মী পিঙ্কি সানোয়ারের কাছে। ধন্যবাদ তাবাসসুম আপনাকে। খেলাধুলা সংবাদে প্রথমেই থাকছে ক্রিকেটের খবর। ঢাকা টেস্টের প্রথম দিন শেষ 2 উইকেটে 161 রান তুলেছে সফরকারী পাকিস্তান। উইকেট দুটি নিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান, তবে আলোর স্বল্পতায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা 33 ওভার বাকি থাকতেই বন্ধ হয়ে যায়। দ্বিতীয় দিনে খেলা শুরু হবে নির্ধারিত সময় 30 মিনিট আগে সকাল 9:30টায়। এদিকে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের বিষয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশ দলের এত বাজে পারফরম্যান্স তিনি দেখেননি। তবে তার মতে হারলেও দলের তরুণরা দারুণ ফাইট করেছে। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করলো এবারে আমাদের এই টিম। টোটালি ডিমোটিভেটেড, মেন্টালি শ্যাটার্ড, সব কিছু এলোমেলো, এরকম অবস্থায় আমাদের টিম। এবং ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার সাথে সাথেই তাদের এই সিরিজটা খেলা। ইম্যাচিউর ইয়াং একটা টিম নামানো হলো এই শক্তিশালী পাকিস্তানের। নিউজিল্যান্ড সফরে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিউইদের বিপক্ষে সিরিজে থাকবেন এমন গুঞ্জন শোনা গেলেও দলে রাখা হয় সাকিব আল হাসানকে। তবে দল ঘোষণার ঘণ্টা খানেক পর আনুষ্ঠানিকভাবে পারিবারিক কারণ দেখে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ঘোষিত দলে পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে নাইম হাসান, রেজাউর রহমান রাজা ও সাইফ হাসানকে। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরীফুল ইসলাম। দলের নতুন আর কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি ম্যাচ খেলতে আগামী 9 ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা করবে বাংলাদেশ দল। 1 জানুয়ারি বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ, আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে হ্যাগলি ওভালে 9 জানুয়ারি থেকে। এবার জানাবো ফুটবলের খবর।
স্বাধীনতা কাপে বাংলাদেশ পুলিশকে 1-0 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এটি কিংসের টানা দ্বিতীয় জয়। 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করেছে অস্কারের দল। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ডি গ্রুপের ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনহো। 15 মিনিটে নিজেদের বক্সে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেসকে ফাউল করে পুলিশকে বিপদে ফেলেন ডিফেন্ডার ঈশা ফয়সাল। পেনাল্টি থেকে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন। এরপর আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচ জমে উঠলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত এই 1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এই ছিল এখনকার মতো খেলাধুলার সংবাদ। এখন সরাসরি চলে যাচ্ছি মূল স্টুডিওতে। পিঙ্কি সানোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাত 10টার সংবাদ এই পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।